আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিত্র। সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় স্পিকার, ডেপুটি স্পিকার, হুইপ, সংসদ সদস্য এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নেন। জানাজা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি এবং জাতীয় সংসদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। জানাজার আগে দলের এই ভাইস চেয়ারম্যানের রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতিচারণ করেন বিএনপি মহাসচিব। বাদাসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হারুনুর রশিদের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে অত্যন্ত পছন্দ করতেন, ভালোবাসতেন এবং নির্ভর করতেন তার উপরে। একটা বাই ইলেকশনে সম্ভবত শ্যামল যেখানে নমিনেশন পেয়েছিল, সেখানে তিনি অপারগতা জানালেন যে তিনি নির্বাচন করতে পারবেন না। বারবার দেশনেত্রী তাকে রিকোয়েস্ট করেছেন যে আপনি নির্বাচন করেন, তিনি সেই নির্বাচন করতে পারেননি। তার মতো অমায়িক সজ্জন খুবই বিরল আমাদের দেশে। তিনি ত্রাণ প্রতিমন্ত্রী ছিলেন। কখনো তার অফিসে গেলে দেখা যেত যে তিল ধারণের জায়গা নেই। সব এমপি, সরকারি দল, বিরোধী দল সবাই তার কাছে এলাকার জন্য সাহায্য সহযোগিতার জন্য, উন্নয়ন কাজের জন্য সবসময় তার কাছে ভিড় করতেন। তিনি হাসি মুখে সবাইকে সন্তুষ্ট করতে পারতেন। এটি একটি বিরল গুণ আমি তার মধ্যে দেখেছি। সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বেড়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক এক নথিতে উঠে এসেছে এই তথ্য। এসএনবির প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালে সুইস বিভিন্ন ব্যাংকে বাংলাদেশি নাগরিক এবং ব্যাংকগুলোর জমা রাখা অর্থের পরিমাণ 41% বৃদ্ধি পেয়েছে। এর ফলে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ আমানতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 834.2 মিলিয়ন সুইস ফ্রাতে, যা বাংলাদেশি 12,760 কোটি টাকার বেশি। এসএনবির তথ্য অনুযায়ী সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশি ও বাংলাদেশের ব্যাংকগুলোর টাকা জমার এই হার ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। এর আগে 2021 সালে দেশটির শতাধিক ব্যাংকে বাংলাদেশিদের আমানত ছড়ায় 871 মিলিয়ন সুইস ফ্রাতে, যা দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের এই যাবৎকালের সর্বোচ্চ পরিমাণ জমা করা অর্থ। ক্যাবিনেটে পাবলিক পরীক্ষা আইন পাশ ও ডিজিটাল নকলের সাজার বিধান আনা হয়েছে। সকালে কেআইবি রিপসা টিম বাংলাদেশ আয়োজিত ট্রেনিংয়ে যোগ দিয়ে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আহসানুল হক মিলন। মন্ত্রী বলেন, দেশের বিদ্যালয়গুলোর পরিবহন ব্যবস্থায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস আমদানি ট্যাক্স ফ্রি সুবিধা দিচ্ছে সরকার। এছাড়া পাবলিক বাসে ইলেকট্রিক ভেহিকেল আমদানিতেও থাকছে 50% ট্যাক্স ফ্রি সুবিধা। কর্মদক্ষ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে দেশে টেকনিক্যাল এবং ভোকেশনাল শিক্ষার দিকে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী। স্কুলে বাচ্চাদেরকে যেন ভালোভাবে, সেজন্য মিড ডে মিল এবং তাদের লেখাপড়ার জন্য আনন্দময় হয়, সেজন্য নেই লার্নিং উইথ হ্যাপিনেস, ক্লাস ফর স্পোর্টস, কালচার, তারপরে ফ্যামিলি ভ্যালুস, রিলিজিয়াস ভ্যালুস, এথিক্যাল ভ্যালুস, মরাল ভ্যালুস, এগুলিকে ইনক্লুশন করা হচ্ছে। ডিজিটাল কোনো সাজার ব্যবস্থা নেই। যদি কেউ ডিজিটালি নকল করে, এটা সাজার ব্যবস্থা নেই। আমরা শুধু সেটাকে ইনক্লুড করলাম। নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সপ্তাহ পেরোলেও নিত্যপণ্যের বাজারে নেই তেমন কোনো প্রভাব। তবে বিভিন্ন পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও কমেছে কাঁচা সবজির দাম। বিক্রেতারা বলছেন, ভোক্তা পর্যায়ে দাম কমাতে হলে প্রান্তিক পর্যায়ে ও কর্পোরেট প্রতিষ্ঠানের দাম নির্ধারণে সরকারের তদারকি প্রয়োজন। এদিকে 60টি নিত্য প্রয়োজনীয় ও কৃষি পণ্যে উৎসে কর কমিয়ে 0.5% করার প্রস্তাবে কিছু পণ্যে দাম কমার সম্ভাবনা রয়েছে। ক্রেতা সাধারণের প্রত্যাশা, নতুন বাজেটের প্রভাবে নিত্যপণ্যের দাম কমে আসবে। বর্তমান সরকার যেহেতু বাজেটে বলছে চাল, ডাল, তেল, চিনির দাম, এগুলোর দাম কমাবে, ওই হিসাবে আর বাড়ছে না, ওই পর্যায়ে আছে এখন। আমরা দেখলাম যে বাজেটে জিনিসপত্রের দাম কমাইছে 60টা পণ্য, কিন্তু এটা তো বাজারে এখনো কোনো এফেক্ট হয় নাই। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশিক রহমান। আশিক, নিত্যপণ্যের বাজারে পণ্যের সরবরাহ কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। মিতু, আমরা সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারের
এই বাজারে আমরা ঘুরে দেখেছি এবং বিভিন্ন ধরনের ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি এবং কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন ধরনের পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও কাঁচা বাজারের যে বিভিন্ন পণ্য সেগুলোর দাম অনেকাংশে কমে এসেছে, তবে টমেটোর দাম কিছু ক্ষেত্রে বেড়েছে এবং এখন পর্যন্ত আমরা অন্যান্য যেসব পণ্য যদি আমরা বলি মুরগি এবং মাছ এইসব জিনিসের দাম এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি চালের ক্ষেত্রেও চালের দামও অপরিবর্তিত রয়েছে। এখন পর্যন্ত আমরা যেসব পেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য আছে সেগুলোর ব্যাপারেও আমরা খোঁজ নিয়েছি। এখন পর্যন্ত আর কোনো ধরনের দাম যে বাড়ার এমন কোনো খবর আমরা পাইনি, তবে ক্রেতা সাধারণরা প্রত্যাশা করছেন সরকার যেহেতু বিভিন্ন ধরনের পণ্যের উৎসকর কমিয়ে আনার পরিকল্পনা করছে, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের পণ্যের দাম হয়তো কিছুটা কমে আসবে, সেটাই তারা প্রত্যাশা করছে। এবং বিক্রেতারা যেটা অভিযোগ করছেন যে প্রান্তিক পর্যায়ে এবং কর্পোরেট প্রতিষ্ঠানে যদি সরকার বিভিন্ন ধরনের তদারকি ব্যবস্থা না নেয় সেক্ষেত্রে দাম হয়তো বা বেড়ে যেতে পারে, তবে তারা প্রত্যাশা করছে যে সরকার এই ধরনের তদারকি চালিয়ে যাবে এবং মার্কেট সবসময় তারা তদারকি করবে। সেক্ষেত্রে দেখা যাবে যে বিভিন্ন ধরনের পণ্যের দাম কমে আসবে বলে তারা ধারণা করছে। এখন পর্যন্ত এই সকাল থেকে আমার কাছে এই পর্যন্ত ছিল কারওয়ান বাজারের সর্বশেষ বাজার পরিস্থিতি। ঠিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুটি সীমান্তে শূন্যরেখায় 4 দিন ধরে অবস্থান করা পুশিন চেষ্টার শিকার 9 জনের মধ্যে 2 শিশু, তাদের বাবা মাকে আর দেখা যাচ্ছে না। এর আগে গয়টাপাড়া সীমান্তে 2 শিশু ও 1 নারী সহ 6 জন এবং ইসলামারী ভন্দুরচর সীমান্তে 3 যুবককে গত 4 দিন ধরে শূন্যরেখায় অবস্থান করতে দেখা যায়। স্থানীয়রা জানান, শিশু দুটির মানবিক পরিস্থিতি বিবেচনায় তাদের বাবা মা সহ সরিয়ে নেওয়া হয়েছে। তবে কোন দেশে নেওয়া হয়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বা কারা দেখছে তো আমরা জানি না। সীমান্ত মেন জিরো লাইনে বসে আছে এই মানুষগুলো খোলা মাঠের নিচে, খুব কষ্ট, সাপ বিচ্ছু কত মশা কামড় সহ্য হয় না ভাই, খুব কষ্ট। আমরা বাংলাদেশের যে পাবলিক আমরা যারা আছি এই এলাকার থেকে পানি দিচ্ছি, বিস্কুট দিচ্ছি, চানাচুর দিচ্ছি, হয়তো একজনে এক খাবার দিচ্ছি, কিন্তু ভারতের বিএসএফ ওরা তো কিছু দিচ্ছে না, ওরা তো কোনো সহযোগিতা করতেছে না। বিআরবি কেবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপের ডি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। সিয়াটলে ম্যাচ শুরু রাত 1টায়। এই ম্যাচ জিততে পারলে 2 দলের সামনে রাউন্ড অফ 32-তে 1 পা দিয়ে রাখার সুযোগ থাকছে। এদিকে সি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে মরক্কো। জিলেট স্টেডিয়ামে ম্যাচ শুরু ভোর 4টায়। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। জি গ্রুপ থেকে রাউন্ড অফ 32 নিশ্চিতের সুযোগ 2 দলের সামনে। টেবিল টপার যুক্তরাষ্ট্র এই ম্যাচে খেলতে পারে 3-4-3 ফরমেশনে। কাফ ইনজুরিতে থাকায় পুলিসিচের খেলা নিয়ে আছে শঙ্কা, বাকি সব ফুটবলারই আছেন ফিট। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে বড় জয়ে বেশ ফুরফুরে মেজাজে স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে হেড টু হেডে 2 দলের দুবারের দেখায় সবগুলোতেই বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে তুরস্কের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে থাকা এশিয়ান হর্স অস্ট্রেলিয়া এই ম্যাচে ছেড়ে কথা বলবে না। দলের ফুটবলারদের অভিজ্ঞতা আর লড়াইয়ের মানসিকতা কোচের বড় শক্তির জায়গা। এই ম্যাচেও অজিদের ফরমেশন হতে পারে 3-4-3। স্কটল্যান্ড মরক্কো ম্যাচে মিলছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের হাতছানি। র্যাঙ্কিংয়ের 35 ধাপ এগিয়ে থাকা মরক্কো এবারের বিশ্বকাপে আছে বেশ ফুরফুরে মেজাজে। ব্রাজিলের বিপক্ষে ড্র করার পর এই ম্যাচ জিতলে থাকছে পরবর্তী রাউন্ডের হাতছানি। এই ম্যাচেও হাকিমিদের ফরমেশন হতে পারে 4-2-3-1। গ্রোয়িং ইনজুরিতে এ ম্যাচে মাঠের বাইরে থাকছেন আগুয়েরো, আর গোড়ালির ইনজুরিতে ছিটকে গেছেন ইজালজুলি। দলের বাকি ফুটবলাররা আছেন ফিট। হেড টু হেডে স্কটল্যান্ডের বিপক্ষে 1998 বিশ্বকাপে দেখা হয়েছিল মরক্কোর। সেবার 3-0 গোলের বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছিল গেল আসরের সেমিফাইনালিস্টরা। মাহফুজুল ইসলাম, RTV। এদিকে বিশ্বকাপে নিজেদের ছন্দ ফিরে পাওয়ার লক্ষ্যে কাল মাঠে নামছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় 77 ধাপ পিছিয়ে থাকা হাইতির বিপক্ষে সেলেসাউদের ম্যাচ শুরু শনিবার ভোর 6:30টায়। সি গ্রুপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করায় কিছুটা বিপাকে আঞ্চলিকর দল। এই ম্যাচে মাস্টারমাইন্ড কার্লো একাদশে আনতে পারেন একাধিক পরিবর্তন, তবে ম্যাচ ফিটনেস পুরোপুরি না আসায় হাইতির বিপক্ষেও নেইমারের মাঠের বাইরে থাকা এক প্রকার নিশ্চিত। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে।
মরক্কোর বিপক্ষে ছন্নছাড়া ডিফেন্সিভ মিডফিল্ড আর পাস অ্যাকুরেসিতে দুর্বলতায় পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে ব্রাজিলকে। 5 বারের চ্যাম্পিয়নদের নামের সাথে বেমানান ফুটবল শৈলী আর কম্বিনেশন দুর্বলতা কাটাতে হাইতির বিপক্ষে কার্লো করতে পারেন ট্রায়াল রান। 4-2-3-1 ফরমেশনের ডিফেন্সিভ মিডে কাসিমিরোর ছিটকে যাওয়ার সম্ভাবনা প্রবল। প্লেমেক করার দায়িত্ব থাকতে পারে ব্রুনো গুইমেরেসের ও ফাবিনহোর কাঁধে। ব্যাকলাইনের কান্ডারি মার্কিনহোস ও ব্রিমির, আর রাইট ব্যাকে দানিলো ও লেফট ব্যাকে থাকতে পারেন ডগলাস সান্তোস। অ্যাটাকিং মিডে এই ম্যাচে রাফিনহা খেলতে পারেন মাঝখানে, বামে ভিনি জুনিয়র আর ডানে লুইস হেনরিক। ইগরের জায়গায় এই ম্যাচে আক্রমণের দায়িত্ব ম্যাথুস কুনহার উপর দিতে পারেন কোচ আনচেলত্তি। সি গ্রুপে 3 নম্বরে থাকা ব্রাজিল এই ম্যাচে বড় জয় নিয়ে মাঠ ছাড়তে চাইবে। সঙ্গে টেবিলের শীর্ষে উঠে আসার লক্ষ্য দলটার। দলের তুরুপের তাস নেইমার এখনও ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট না থাকায় এ ম্যাচেও তার বাইরে থাকার সম্ভাবনাই বেশি। এর আগে হাইতির বিপক্ষে মুখোমুখি 3 দেখায় সবগুলোতে জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। 3 ম্যাচে হাইতির জালে মোট 22 বার বল জড়িয়েছে সেলেসাওরা। এদিকে এই ম্যাচ হেরে গেলে বা ড্র করলে বিদায় নিশ্চিত হাইতির। দলটার নেই হারানোর কোনো কিছু। এ ম্যাচে 4-4-2 ফরমেশনে কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলে অঘটনের উদ্দেশ্যে মাঠে নামবে হাইতি। মাহফুজুল ইসলাম, RTV। খেলার খবরে ক্রিকেট। প্রথম টি-20 হারের পর সিরিজে ফেরার লক্ষ্যে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের সাগরিকায় দ্বিতীয় টি-20 শুরু শুক্রবার দুপুর 2টায়। প্রথম ম্যাচে প্রায় 1 পেশে জয়ের পর ফুরফুরে মেজাজে অস্ট্রেলিয়া। বিপরীতে ব্যাটারদের হতাশাজনক পারফরমেন্সে কিছুটা চিন্তিত টাইগার টিম ম্যানেজমেন্ট। তাই তো দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম টাইগার্স। এই ম্যাচে দলের একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। হোম কন্ডিশন কাজে লাগিয়ে সিরিজে ফেরার লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ। অন্যদিকে অস্ট্রেলিয়ার লক্ষ্য 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয়া। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্ত। দুপুরের সংবাদ 2:45। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।